আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের একজন বয়স্ক এবং শীর্ষ নেতা, প্রবীণ নেতা, তার একটি বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। অনেকে তার এই বক্তব্যটিকে একজন পরাজিত, পলাতক বৃদ্ধের প্রলাপ হিসেবে বলার চেষ্টা করছেন। কিন্তু যিনি বক্তব্য দিয়েছেন এবং যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তাকে যারা চেনেন তারা বলছেন যে অবশ্যই এটি কোনো বৃদ্ধের, পলাতক বৃদ্ধের প্রলাপ বাক্য নয়। খুলেই বলি, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া যদি ইতিবাচক দিক ধরেন, তাহলে একজন মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এবং এই ঢাকা শহরে ১৯৭১ সনে যে সফল যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করেছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে রীতিমতো মৃত্যু ভয় যারা মানে ঢুকিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। বাড়ি চাঁদপুরে, আপাদমস্তক রাজনীতিবিদ, কিন্তু একই সঙ্গে মিলিটারি কমব্যাট অপারেশন, তারপর যেটিকে বলা হয় অস্ত্রের ট্রেনিং, বোমা তৈরি করা এবং বোমা বানানো এবং বোমা মারা, এই পুরো জিনিসটিতে যে কজন লোক বাংলাদেশে এক্সপার্ট আছে, তাদের মধ্যে এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া প্রধানতম। তার যারা কর্মী ছিলেন, অন্যান্য যারা ছিলেন, অনেকেই মরে গেছেন, কিন্তু তিনি এখনো জীবিত আছেন, সবল আছেন। তারপর যেটি বললাম যে দেখুন, সেনাবাহিনীতে যারা বোমা বানায় তারা কিন্তু বোমা মারে না, আবার যারা বোমা মারে তারা কিন্তু বোমা মারার কমান্ড করে না। তো এই লোকটি বা এদের মতো কিছু লোক আছেন যারা একেবারে এ টু জেড জানে একটা অস্ত্র তৈরি করা, গুলি করা, ফায়ার করা, সংরক্ষণ করা, এই পুরো জিনিসগুলো গেরিলা যুদ্ধের একেবারে বাংলাদেশের চেয়ে গুয়ে ভরা, যদি ইতিবাচক অর্থে ধরেন। আর নেতিবাচক যে বিষয়গুলো যদি না বলি তো সবাই বলবো যে সে দালালি করছে। নেতিবাচক হলো যে এই ভদ্রলোকটি, তিনি, তার সন্তান, তার মেয়ের জামাতা, মানে পুরো পরিবারটির মধ্যেই নির্মমতা, নৃশংসতা, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, এগুলোর যে অভিযোগ, এই অভিযোগ আওয়ামী লীগের, বিএনপির খুব কম লোকের মধ্যে আছে। আর এত সুন্দর কম্বিনেশন, মানে ধরুন বাপ কোনো কারণে মাস্তান, কিন্তু ছেলে মাস্তান হয়, এরকম আপনি দেখাতে পারবেন না। আবার ছেলে মাস্তান হয়েছে, মেয়ের জামাই মাস্তান, বা মেয়ে মাস্তান, মেয়েও মাস্তান। মানে জাস্ট ২-৩টে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার নাম রনি, তার একটা ছেলের নামও আছে রনি। তো তার মধ্যে দুটো ছেলে, মানে তার মধ্যে রনি নামে যে ছেলেটি আছে আর একটা ছেলে, দুটো ছেলেই সে মারাত্মক মাস্তান। সারা বাংলাদেশে মানে এদের মাস্তানির স্বীকৃত। এবং তারা শুধুমাত্র সিস্টেম মাস্তান না, তারা মাস্তানি করেছে ওই শামীম ওসমান সাহেবদের মতো মিডিয়াতে আসেনি। দে আর দ্য রিয়েল হিরো, আন্ডারওয়ার্ল্ডের ডন। সেই ডন হিসেবে তারা সেই যতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা সেই রাজত্ব করেছে। ২ নম্বর হলো যে অনেকে সেই মাস্তানি করে কিন্তু নিজেরটা নিজে উপার্জন করতে পারে না, বাট দে আর্ন মানি। তারা টাকা উপার্জন করেছে, সচ্ছল আছে এবং তাদের হাতে যথেষ্ট টাকা আছে, নেতা আছে, কর্মী আছে। তো এইভাবে ১৯৭১ সন থেকে আজ অবধি এতদিন পর্যন্ত একটি পরিবার ঠিক সেইম আচরণ করে, গুন্ডামি করে, মাস্তানি করে, রাজনীতি করে একেবারে সমপর্যায়ে আছে। মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ছাড়া বাংলাদেশের দ্বিতীয় পিস নেই। অল ডায়েট। ধরেন তোফায়েল সাহেব, এখন তোফায়েল সাহেব তো মায়া সাহেবের মতো আর অস্ত্র চালাতে পারে না, বোমা মারতে পারবে না। সুরঞ্জিত সেনগুপ্ত অনেক বড় নেতা, কিন্তু মায়া সাহেবের মতো তো সে গুন্ডামি করতে পারবে না। কারোর সাথে লাগবে তো একেবারে টেংরি ভেঙে দেবে। তো এই জিনিসগুলো আছে। এখন ছেলের কথা বললাম, তার মেয়ের জামাই, ওই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল এক কর্নেল, ও তো তার মেয়ের জামাই।
একেবারে মেয়ের জামাই। সে বাড়ি চাঁদপুরে, কিন্তু তার মানে বসতি, অবস্থান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, পুরনো ঢাকা, জিপিও, এই এলাকাটাই সারা জীবন সে নিয়ন্ত্রণ করেছে। ফলে তার ভাষা কিন্তু ঢাকাইয়া ভাষা। এবং স্বাধীনতার পরে এই যে তার একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটা এই জিপিও কেন্দ্রিক এই এলাকাতে তার একটা বিশাল ক্যাম্প ছিল, এবং সেই ছিল ক্যাম্প কমান্ডার। যাকে ইচ্ছা তাকে ধরো, মারো, কাটো। ইভেন মানে কাদের সিদ্দিকী সাহেবের তো একটা জায়গা টাঙ্গাইল এলাকা, কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি ধরেন ন্যাশন ওয়াইড, সেখানে মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তার যে ডিগনিটি, তার যে কমান্ড, এবং এখনো পর্যন্ত তার যে ভাবসাব, এটা সবই ছিল শুধুমাত্র শেষের দিকে এসে, যেটা হলো শেষবার তিনি একটু ধরা খেয়েছেন, বিকজ তার নির্বাচনী এলাকাতেই জেনারেল আজিজ, তো জেনারেল আজিজ ছিল, তো জেনারেল আজিজ শেষের দিকে যখন পাওয়ারফুল হয়ে গেল, পাওয়ারফুল হয়ে শেষ নমিনেশনটা জেনারেল আজিজ সেই তার পক্ষের একজন লোককে তিনি দিয়েছিলেন, সম্ভবত 2018 সনে। তো সেই সময়টাতে তিনি রাজনৈতিকভাবে পিছনে ছিলেন, কিন্তু দল ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনার বাইরে তার কোনো চিন্তা নেই, এবং যে কোনো কর্ম করার জন্য তার সেই যোগ্যতা আছে। এবং বুড়া যত হয় মানুষ, তত দুষ্ট মানুষের তত দুষ্টুমি বাড়তে থাকে, নিষ্ঠুর মানুষদের নিষ্ঠুরতা বাড়তে থাকে, জ্ঞানী মানুষের জ্ঞান বাড়তে থাকে। এখন আপনি তাকে যেভাবেই নেন না কেন, আপনি যদি তাকে ছোট শাকিল মনে করেন, তাকে যদি দাউদ ইব্রাহিম মনে করেন, তাকে যদি হাজি মাস্তান মনে করেন, মানে হোয়াট এভার মেবি, তাহলে এখন তিনি যে অবস্থাতে আছেন, তিনি জীবনের একেবারে শেষ পর্যায়ে পরিপূর্ণ অবস্থা আছেন। তো তিনি একটি ডায়ালগ দিয়েছেন, সেটা হলো ধরবো গুলিস্তানে, ফেলবো আজিমপুরে। এটা ফাটাকেষ্ট ডায়ালগ। ফাটাকেষ্ট ডায়লগ, সেটা হলো ফাটাকেষ্ট, যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তীর একটা বিখ্যাত সিনেমা ফাটাকেষ্ট, এবং সেটাকে আবার আমাদের দেশে হিরো আলম, মহান নায়ক, তিনি আবার এটাকে যে কি যেন তিনি একটা এভাবে ডায়লগ দিয়েছেন, ঠিক সেম ডায়লগটি অনেকটা মানে যাকে বলা হয় আকার ইঙ্গিতে এনে তিনি বলছেন ধরবো গুলিস্থানে, ফেলবো কবরস্থানে, মানে আজিমপুরে। মানে গুলিস্থানের আমাদের অফিসের ধারের কাছ দিয়ে যে বিভিন্ন এলাকা, সেই এলাকাতে ধরে একেবারে সোজা, আর পিটনি নাই, ডাইরেক্ট ক্যাটাং ঘ্যাচাং, জানে ইন্না লিল্লা পড়ার সময় না পায়, আর কবরস্থানে মানে আজিমপুরে গিয়ে ইন্না লিল্লা দাফন করতে পারি। বোঝার চেষ্টা করেন যে এত বড় থ্রেট, যে তোমাকে ধরবো, তারপর তোমাকে মারবো, গলা চিপে মারবো, গুলি করে মারবো, পাড়াই মারবো, জিব্বা টেনে ছিঁড়ে মারবো, মানে আপনার যত রকম ক্রোধ আছে সব ক্রোধ একত্র করে যা কিছু করার, সেটা এই জনাব মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, উনি এই কথাগুলো বলেছেন। তো এটা নিয়ে ঠাট্টা করবেন না চিন্তা করবেন, বোঝার চেষ্টা করুন। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে ফিরে আসবে, ফিরে আসার পরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ফিরে আসার আগে বহু দুর্ঘটনা ঘটাবে তারা। সেই দুর্ঘটনায় কারা ভুক্তভোগী হবেন আল্লাহ জানেন, আর আওয়ামী লীগের লোকজন জানেন, এর বাইরে কেউ জানে না। টার্গেট করে করে তারা ঘটনা ঘটাবেন, এবং সেই ঘটনা ঘটানোর জন্য তারা আলটিমেটলি এখন ভয় দেখাচ্ছেন। এবং এটা যুদ্ধের একটা নিয়ম। যখন আপনি কোনো একটা ভয়ঙ্কর কাজে নামবেন, দেখবেন ডাকাতরা ডাকাতি করার আগে মুখে কালি মাখে, রামদা, বিশাল বিশাল একটা রামদা, তারপরে সরাসরি কালি মাখে অদ্ভুত সব পোশাক পরে, যাতে গৃহকর্তা ডাকাত দেখলেই যেন চিত হয়ে ফিট পড়ে যায়। এরপর কোনো একটা বাহিনী যুদ্ধে যাওয়ার আগে কামান দাগায়, এয়ার স্ট্রাইক করে, স্থল বাহিনী নামার আগে এয়ার স্ট্রাইক করে, তারপর প্রতিপক্ষ তাদেরকে গালাগালি করে, এবং তাদের যে মোরাল ক্যারেজটা এটাকে একেবারে শেষ করে দেয়, যাতে আক্রমণের সময় সে আর রুখে দাঁড়াতে পারে না। আওয়ামী লীগ ঠিক সেম কাজটি এখন করছে। শেখ হাসিনা নিজে করছেন, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া তিনি করছেন, তার মতো যারা লোকজন আছেন তারা করছেন। আর মায়া সাহেবের মতো যারা এইভাবে কথা বলতে পারেন না, তারা যেমন ঢাকাতে বহু অপারেশন বিভিন্ন সময় চালিয়েছেন আওয়ামী লীগের পক্ষে, এরকম অনেক লোক আছে, তার মধ্যে অন্যতম জাহাঙ্গীর কবির নানক।
তো তারা কিন্তু বসে নেই। তারা বিভিন্ন ফর্মে অপারেশন চালাচ্ছেন। মানে সেই অপারেশনগুলো কখনো মোহাম্মদপুরে, কখনো গুলিস্তানে, কখনো বিভিন্ন জায়গাতে অপারেশন চালাচ্ছেন। এবং এখানে ডিম পাড়ে হাঁসে খায় বাগডাসে। 99% অফ দেয়ার অপারেশন যার দায় পড়ছে বিএনপির ওপর। আর দ্বিতীয়ত এই সকল অপারেশনে ভয় এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন যে আমরা যে জিনিসগুলোকে দেখি আপাতত বিএনপির লোকজন করছে, জামাতের লোকজন করছে বা সাধারণ মানুষজন করছে বা ছিনতাইকারী করছে, বিচ্ছিন্ন ঘটনা, এগুলো যে কেবলই মাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বোধ করি আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মাঝে মধ্যে যে মুখ ঢেকে মিছিল করা, মিটিং করে, এটা মানে আওয়ামী লীগ যে মাস্টার প্ল্যান করছে, ধরবো গুলিস্থানে, ফেলবো কবরস্থানে, এটার একটা পিনাট, একটা বাদামের একটা টুকরা। তারা আরও বড় করে কোনো কিছু কাজ করার চেষ্টা করছে। এখন সরকার এই বিষয়গুলো মানে এগুলো পলিটিক্যালি এগুলো নিষ্পত্তি হয় না, এগুলো সন্ত্রাস দিয়েও নিষ্পত্তি হয় না। দেয়ার ইজ এ মিলিটারি প্ল্যান। এই বিষয়গুলো জন্য একটা সামরিক কৌশল আছে। আপনার সঙ্গে যে যেভাবে কাজ করবে তার সঙ্গে সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত, এনসিপি, এই যে আওয়ামী লীগের যে বহুমুখী কৌশল, আপনি চিন্তা করুন আওয়ামী লীগ তো ৬৯ গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তারা 1954 নির্বাচনের পর সেই আদমজি রায়ট তারা করেছে। তারা সেই এই আওয়ামী লীগের একটা বিরাট অংশ তারা জাসদ করেছে। এরা সর্বহারের পার্টি করেছে। এরা জাসদ দমন করেছে, এরা সর্বহারা পার্টিকে দমন করেছে। তো এই যে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা রয়েছেন তারা চাঁদাবাজি বলেন, মাস্তানগিরি বলেন, গুন্ডামি বলেন, দখল বাণিজ্য, মানে এখন বিএনপি যেই জিনিসগুলো খাচ্ছে করছে বা বিএনপির লোকজন যেগুলোকে নিজেদের জিনিস মনে করছে, বেসিক্যালি এগুলোর ফাউন্ডেশন তো আওয়ামী লীগের করা। এগুলোর চাবিকাঠি তাদের হাতে, এগুলোর মাস্টার সুইচ তাদের হাতে। তো সেগুলো নিয়ে যদি তারা মাত্র ২৪ ঘন্টা খুব সুন্দরভাবে খেলতে পারে, ২৪ ঘন্টা তারা যদি সেগুলো নিয়ে যাকে বলা হয় অনিষ্ট সাধন করতে পারে, তাহলে অনেকের জন্য মানে দৌড় দিয়ে পালানোটাও দুষ্কর হয়ে যাবে। পালানোর জন্য পায়ে একটা শক্তি দরকার, সামনে একটা খোলা জায়গা থাকা দরকার এবং মোটামুটি একটা মানসিক ভয়ের একটা জায়গা আছে। মানে বেশি ভয় পেলে কিন্তু পালানো যায় না, মানুষ শীত হয়ে শুয়ে পড়ে, হাত পা কাঁপতে থাকে। তো আওয়ামী লীগ এই জিনিসগুলো জানে, দে নো। আর জানার কারণে কি হচ্ছে, এই যে এতদিন পরে ফজল হোসেন চৌধুরী মায়া যে কথাগুলো বলছে তার এই বয়সে, এটা ছেলে খেলা নয়, এটা হিরো আলমের ভাষণ নয়, বা এটা মিঠুন চক্রবর্তী যে সিনেমার ডায়ালগ দিয়েছেন সেই সিনেমার ডায়ালগ নয়। এটি এমন একজন মানুষ বলেছেন যে মানুষের এই ধরনের বহু কর্ম করার ইতিহাস আছে। সে শুধু নিজে না, তার কর্মী বাহিনী আছে, তার ছেলেরা আছে, আত্মীয় স্বজন আছে, দেয়ার আর হিউজ কানেক্টিভিটি। সেইগুলো নিয়ে এরকম একটা কথা যখন তিনি এসে প্রকাশ্যে বললেন, নিজের চেহারা দেখিয়ে, কোনো অডিও না, একেবারে চেহারা দেখিয়ে বুঝতে হবে যে এ অ্যাডামেন্ট, এই লোকটি অ্যাডামেন্ট হয়ে গেছেন এবং নিজের জীবনের বিনিময় হলো তিনি এই কাজগুলো করার চেষ্টা করছেন এবং করবেন। এখন সরকার দেখি কিভাবে এই বিষয়গুলো, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিভাবে এই জিনিসগুলো মোকাবেলা করেন। আমি শুধুমাত্র জনজীবনে যাতে এই ধরনের মানে ঘটনার ছায়া না পড়ে সরকার যাতে সতর্ক হতে পারে এবং জনগণ যাতে সচেতন হয়, এই জন্য এই কথাগুলো বলা। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।